দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আপনারা জানেন যে আসলে ইরানে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার পরপরই কিন্তু আসলে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দেয়, এবং সেই যে আকাশসীমা বন্ধ করার যে একটা প্রভাব, এই প্রভাব কিন্তু আসলে বাংলাদেশে পড়েছে। এবং এই গত কয়েকদিন যাবৎ বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট কিন্তু আসলে ছেড়ে যায়নি ওই আকাশসীমা বন্ধের জেরে, এবং সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত স্বাভাবিক হয়নি। আমাদের কাছে সবশেষ দর্শক যে তথ্যটি রয়েছে যে আজকে মোট 38টি ফ্লাইট আসলে মধ্যপ্রাচ্যের বাতিল হয়েছে। এই ফ্লাইটগুলো আসলে দোহা, দাম্মাম, কাতার সহ বিভিন্ন গন্তব্যে আসলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ফ্লাইটগুলো আসলে ছেড়ে যায়নি আকাশসীমা বন্ধ থাকায়। এবং সে ফ্লাইটগুলো আসলে কবে নাগাদ কখন ছাড়বে সেই সম্পর্কে কিন্তু আসলে খুব একটা বেশি বিস্তারিত জানা যায়নি, বা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আমাদের তেমন কিছু জানাতে পারেনি। দর্শক, আরেকটা বিষয় যে আমরা কিন্তু এখানে সকাল থেকে এসে দেখতে পাচ্ছি যে অনেক যাত্রী কিন্তু আসলে বিমানবন্দরে এসে জানতে পারছে যে তাদের ফ্লাইট বাতিল হয়েছে, এবং তারা কিন্তু হতাশ হয়ে কিন্তু এয়ারপোর্ট থেকে ফিরে যাচ্ছে বলে আমরা দেখতে পেয়েছি। আমরা আসলে বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছিলাম। তারা যেমনটা জানিয়েছেন যে এয়ারলাইন্সগুলো যাত্রীদের আসলে জানায়নি যে তাদের ফ্লাইট বাতিল হয়েছে। এই কারণে তারা এয়ারপোর্টে খোঁজ নিতে এসেছে এবং এসে দেখছে যে তাদের ফ্লাইটগুলো বাতিল, এবং কোনো যাত্রী আসলে বোর্ডিং নেওয়ার সময় জানতে পারছে যে তাদের ফ্লাইটগুলো ছেড়ে যাবে না। এবং তারা আমাদের কাছে অভিযোগ করেছেন যে এয়ারলাইন্সগুলো আসলে একটি যোগাযোগের নাম্বার দিচ্ছে, কিন্তু সেই নাম্বারেও অনেক সময় ফোন করে পাওয়া যাচ্ছে না, এবং সেই ফ্লাইটগুলো কবে রিশিডিউল হবে সেই বিষয়েও তারা আসলে অবগত না। এবং আরও বেশ কয়েকজন যাত্রী আমাদের কাছে অভিযোগ করেছেন যে তাদের ভিসার মেয়াদ আর খুব বেশি নেই, এবং এই সময়ের মধ্যে যদি তারা না যেতে পারে তাহলে তাদের চাকরির নিয়ে আসলে জটিলতা তৈরি হবে। এই আশঙ্কাও কিন্তু আমাদের কাছে যাত্রীরা প্রকাশ করেছেন, এবং তারা আসলে এই বিষয়টা নিয়ে খুবই সন্দিহান এবং চিন্তিত যে তারা আসলে কবে নাগাদ তাদের নির্দিষ্ট গন্তব্যে ফিরতে পারবে। আমরা এখন একজন যাত্রীর সাথে কথা বলবো এবং তার যে আসলে বক্তব্য সেটা আসলে জানার চেষ্টা করব। ভাই, আপনি যাবেন কোথায়? আমি যাব আসলে দাম্মাম, বাংলাদেশ এয়ারলাইন্স। আমার ফ্লাইট হওয়ার কথা ছিল দুপুর 2:25। এখন ওটা ক্যান্সেল করছে, পরে বলছে যে বিকাল 5টায় হবে, এখন সেটাও ক্যান্সেল। আগে কালকে রাতে আমাকে কল করছে যে আজকে দুপুর 2টা ফ্লাইট, ওটা ক্যান্সেল হয়েছে। তারপরে আবার একটা মেসেজ আসছে বিকাল 5টা ফ্লাইট, ওইটাও ক্যান্সেল হয়েছে। এখন আমার ভিসার মেয়াদ এখন একদিন আছে। না, এই ব্যাপারে কিছু আমাদেরকে জানায় না। ভিসার মেয়াদ একদিন আছে, একদিন আছে। না যাইতে পারলে ওখানে এটা রেন্টই লাগাইতে হবে আর কি। হ্যাঁ, আমি ছুটিতে আসছি। আমি আসছি 85 ডেজ, 85 দিন। একটা হটলাইনের নাম্বার দিয়েছে, এখন একটা লোক কল করছে, বলছে যে ওই নাম্বারটা বন্ধ আছে। আর কালকে রাতে একটা নাম্বার থেকে কল করছে আমাকে, এখন ওই নাম্বারে ট্রাই করছি, নাম্বারটা বন্ধ আছে। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আপনারা যেমনটা দেখছিলেন যে যাত্রী তার বক্তব্যটা তুলে ধরছিল, এবং সে যেটা জানিয়েছে যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ আসলে তাকে কবে নাগাদ এই ফ্লাইটটি আসলে ছাড়বে সে সম্পর্কে কিছু জানায়নি, এবং হটলাইনেও সে যোগাযোগ করে কোনো সদুত্তর পায়নি। এবং দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে যাত্রীরা কিন্তু বিভিন্ন অন্যান্য গন্তব্যে যে যাত্রীরা তারা আসছেন, তারা তাদের বোর্ডিং পাস নিচ্ছেন এবং ইমিগ্রেশন পার হচ্ছেন, কিন্তু মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের আসলে চিত্রটা ভিন্ন। তারা আসলে এয়ারপোর্টে এসে এক প্রকার মন খারাপ করেই আসলে বাড়ি ফিরে যাচ্ছেন, কারণ তাদের যে নির্দিষ্ট ফ্লাইটগুলো আসলে বাতিল হয়ে গেছে। আসলে সব মিলিয়ে গত 4 দিনে এখন পর্যন্ত 147টির মতো মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল হয়েছে, এবং এইসব ফ্লাইটে কিন্তু আসলে অসংখ্য যাত্রীর দেশ ছাড়ার কথা ছিল, এবং এর প্রভাব কিন্তু আসলে বাংলাদেশের ক্ষেত্রে সুদূর প্রসারী পড়বে বলে আসলে আমরা ধারণা করা হচ্ছে। কারণ এই প্রবাসীরাই আসলে বাংলাদেশে রেমিটেন্স পাঠিয়ে থাকে, এবং তাদের রেমিটেন্সের উপরে দেশের অর্থনীতি অনেকটা নির্ভরশীল। তো তারা এই মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা যদি নির্দিষ্ট গন্তব্যে না যেতে পারে তাহলে এর প্রভাব কিন্তু আসলে রেমিটেন্সে পড়বে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। আমি যদি বলি যে আজকের যে 38টি ফ্লাইট আসলে ক্যান্সেল হয়েছে, এর মধ্যে কিন্তু রয়েছে এয়ার আরাবিয়ার 12টি ফ্লাইট, এছাড়া কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারওয়েজ, গালফ এয়ার, ফ্লাই দুবাই, জাজিরা ও ইউএস বাংলা এয়ারলাইন্সের 4টি ফ্লাইট রয়েছে। এছাড়া কুয়েত এয়ারলাইন্সের 2টি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটগুলো কিন্তু শারজাহ, রিয়াদ, বাহরাইন, দুবাই, দোহা, দাম্মামের উদ্দেশ্যে আসলে ছেড়ে যাওয়ার কথা ছিল।
এবং আরেকটি বিষয় যেটা জানিয়ে রাখি যে সব মিলিয়ে 4 দিনে 1.5 শতাধিক ফ্লাইট মূলত বাতিল হয়েছে। এছাড়া আরেকটি সুখবর বলা চলে যে রয়েছে যে কাতার কিন্তু তাদের ভিসার মেয়াদ 1 মাস বাড়িয়েছে। কয়েক ঘন্টা আগে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে কাতারের যে এন্ট্রি ভিসা রয়েছে সেই এন্ট্রি ভিসার মেয়াদ 1 মাস বাড়ানো হয়েছে এবং এটি স্বয়ংক্রিয়ভাবে বাড়বে এবং এর জন্য কোনো যাত্রীদের কোনো আসলে ফি দিতে হবে না। তবে এই ভিসার মেয়াদ 28 ফেব্রুয়ারি পরে যাদের ছিল শুধু তাদেরই বাড়বে, এর আগে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা কিন্তু আসলে এর আওতায় পড়বে না। তো মোটামুটি বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চিত্র এরকমই। এখন আসলে অনেকটা সকালের তুলনায় একটু ফাঁকা বলা চলে। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো হয়তো সন্ধ্যার পরে আরও কিছু ফ্লাইট রয়েছে এবং সেই ফ্লাইটগুলোর আপডেট এখনও আসেনি। যাত্রীরা অধীর আগ্রহে ওয়েট করছেন যে সেই ফ্লাইটগুলোর আপডেট নেওয়ার জন্য। তো সে আপডেট আসলে পরবর্তীতে আসলে এই ফ্লাইটগুলো আসলে ছেড়ে যাবে কি যাবে না সেই বিষয়ে আসলে আপনাদের জানানো যাবে। তবে এখন পর্যন্ত যে তথ্য সেই তথ্য অনুযায়ী 38টি ফ্লাইট আসলে আজকে মোট বাতিল হয়েছে এবং আমরা যেটা দেখতে পেয়েছি যে সৌদি আরবগামী কিছু ফ্লাইট যেগুলো সরাসরি কানেক্টিং না এবং সৌদি এয়ারলাইন্সের 2-1টি ফ্লাইট কিন্তু ছেড়ে গেছে বলে আমরা যতটুকু জানতে পেরেছি। এই ছিল শাহজালাল এয়ারপোর্টের বর্তমান অবস্থা। তো দর্শক, আপনারা জানেন যে গত 3 দিন আগে ইরানে কিন্তু ইসরায়েল এবং আমেরিকা যৌথ হামলা চালায় এবং ইরানও কিন্তু আসলে পাল্টা হামলা চালায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটিতে, মার্কিন ঘাঁটিতে। তো সেই জেরে আসলে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ তাদের আকাশসীমা বন্ধ রাখে এবং এই আকাশসীমা বন্ধ রাখার প্রভাব কিন্তু আসলে সারা বিশ্বেই পড়েছে। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ ছাড়া অন্যান্য যে দেশ আছে সেই দেশগুলো থেকেও কিন্তু আসলে মধ্যপ্রাচ্যে কোনো ফ্লাইট যেতে পারছে না। তবে ক্ষতিগ্রস্তের তালিকায় যদি বলি তাহলে বাংলাদেশ সবার উপরের দিকেই থাকবে, কারণ বাংলাদেশের অনেক প্রবাসী মধ্যপ্রাচ্যের দেশগুলোতে থাকে এবং তাদের সংখ্যাটা আসলে বাংলাদেশের মোট প্রবাসীদের অর্ধেকের কাছাকাছি বা অর্ধেকের বেশি হতে পারে। তো এই কারণে বলা যায় যে এই প্রবাসীরা যদি নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যে না পৌঁছাতে পারে তাহলে কিন্তু এর প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে পড়ার সংখ্যা রয়েছে। সামনে ঈদ রয়েছে, ঈদে কিন্তু আমরা জানি যে আমাদের রেমিটেন্স সবচেয়ে বেশি এসে থাকে। ঈদে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়ে থাকে বাংলাদেশে এবং সেই রেমিটেন্সের উপরে কিন্তু বাংলাদেশের অর্থনীতি কিন্তু অনেকটা নির্ভরশীল। তো এই মধ্যপ্রাচ্যগামী যাত্রীরা না যেতে পারলে সেই প্রভাব আসলে অর্থনীতিতে পড়ে বলেই ধারণা করছেন সংশ্লিষ্টরা। আরেকটা বিষয় যেটা জানিয়ে রাখি, যে সকল যাত্রীরা আসলে ফ্লাইট বাতিল হওয়ার কারণে যেতে পারেনি তাদের জন্য কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থাকার জন্য একটি হোটেলের ব্যবস্থা করেছে এবং তাদের খাবার দাবারেরও কিন্তু আসলে ব্যবস্থা করেছে এবং অনেক যাত্রী আসলে এই সেবাটি পেয়ে আসলে সন্তুষ্ট। কিন্তু সন্তুষ্ট হলে তাদের মধ্যে একটি উৎকণ্ঠা রয়েছে যে তারা আসলে কবে নাগাদ তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবে। এই বিষয়টি আসলে সুরাহা না হওয়া পর্যন্ত যাত্রীরা আসলে আশ্বস্ত হতে পারছে না। তো আসলে এই মুহূর্তে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে আমাদেরকে যেটা জানানো হয়েছে যে ধাপে ধাপে বাতিল হওয়া ফ্লাইটগুলো আসলে রিশিডিউল করে গন্তব্যস্থলে আসলে রিশিডিউল করে ছাড়া হবে, কিন্তু কবে নাগাদ কখন কোন ফ্লাইটটি ছাড়া হবে সেই বিষয়ে কিন্তু এখনও আমাদের জানানো হয়নি এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু আসলে তাদের আকাশসীমা এখনও পুরোপুরি উন্মুক্ত করেনি। তবে তাছাড়া যুদ্ধের মোড় আসলে কোন দিকে নেয় সেটিও কিন্তু এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো সব কিছু মিলিয়ে এখন বলা চলে যে একটা অনিশ্চয়তার মধ্যেই রয়েছে যাত্রীরা, যে তারা আসলেই জানে না যে কবে আসলে তারা তাদের গন্তব্যে যেতে পারবেন। এবং সবচেয়ে যেটা একটু আগে বলছিলাম যে সবচেয়ে বড় সমস্যা যেটা, কিছু যাত্রীরা আসলে ভিসার মেয়াদ একদমই শেষ পর্যায়ে। তো তারা যদি নির্দিষ্ট সময়ে তাদের গন্তব্যে না পৌঁছাতে পারে তাহলে তাদের চাকরি হারানোর ঝুঁকি রয়েছে এবং সেক্ষেত্রে তাদের প্রাতিষ্ঠানিক অনেক জটিলতার মধ্যে তাদের পড়তে হবে। যাত্রীরা এই বিষয়টিও কিন্তু আপনাদের জানিয়েছেন এবং তারা এই বিষয়টি নিয়ে খুবই আসলে উদ্বিগ্ন যে চাকরি নিয়ে জটিলতা তৈরি হলে তারা আসলে এই বিষয়টি সুরাহা কতটুকু করতে পারবে সেই বিষয়টি নিয়ে তারা জানে না এবং আমাদেরকে সেই অনিশ্চয়তার কথা তারা জানিয়েছেন এবং তারা তাদের অবস্থানটা আমাদের ব্যক্ত করেছেন। তো আমরা যে একটু আগে যে যাত্রীর সাথে কথা বলছিলাম তিনিও কিন্তু জানাচ্ছিলেন যে তার যে ফ্লাইট বাতিল হয়েছে সেটা কিন্তু আসলে এয়ারলাইন্স থেকে জানানো হয়নি এবং সে ফ্লাইট বাতিল হওয়ার সে এয়ারপোর্টে এসে জানতে পারে যে তার ফ্লাইট আসলে বাতিল হয়ে গিয়েছে এবং পরবর্তীতে কিন্তু তার ফ্লাইটের আরেকটি সময় দেওয়া হয় এবং সেই সময়েও আসলে কিন্তু ফ্লাইটটি ছেড়ে যায়নি। আমরা কিন্তু সকাল থেকে এরকম কয়েকজন যাত্রী দেখতে পেয়েছি যে যাদের ফ্লাইট একাধিকবার আসলে রিশিডিউল করা হয়েছে, কিন্তু একাধিকবার রিশিডিউল হওয়ার পরেও শেষ সময়ে এই ফ্লাইটটি কিন্তু আসলে ছেড়ে যায়নি এবং আলটিমেটলি ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে।
তো এই মোটামুটি এই ছিল অবস্থা। আর গত 4 দিনের পরিসংখ্যান যদি আমি বলি, গত শনিবার মোট 23টি ফ্লাইট আসলে বাতিল হয়, এরপর দিন রোববার বাতিল হয় 40টির মতো ফ্লাইট, আর সোমবার বাতিল হয় 46টির মতো ফ্লাইট, আর আজ এখন পর্যন্ত 38টি ফ্লাইট বাতিল হয়েছে। তো সব মিলিয়ে এখন পর্যন্ত 147টির মতো ফ্লাইট বাতিল হয়েছে। এবং আরেকটা বিষয় যেটা বলে রাখা দরকার, যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রতিনিয়ত আপডেট জানাচ্ছে, এবং তারা কিন্তু কতটুকুলো ফ্লাইট বাতিল হয়েছে সেই বিষয়ে আপডেট জানালেও তারা এই ফ্লাইটগুলো আসলে কবে নাগাদ রিশিডিউল করা হবে সেই বিষয়ে আসলে কোনো তথ্য আমাদের জানাতে পারেনি। আমরা আসলে জানতে চেষ্টা করেছিলাম, তারা বলেছে যে এই মুহূর্তে আসলে তাদের কাছে কোনো তথ্য নেই। তারা আসলে এয়ারলাইন্সগুলোর সাথে সমন্বয় করে এই বাতিল ফ্লাইটগুলো কবে নাগাদ আসলে ছাড়া, মানে রিশিডিউল করে ছাড়া যায় সেই বিষয়টি তারা দেখবেন। তবে এই মুহূর্তে তারা আসলে এই বিষয়ে কিছু বলতে পারছেন না, আমাদের জানিয়েছেন। তো সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে বাংলাদেশ আসলে ব্যাপকভাবে আসলে প্রভাবিত হচ্ছে বলে এটা বলাই যায়। এখন পর্যন্ত কবে নাগাদ এটি চালু হবে সেটিও এখন বলা যাচ্ছে না নিশ্চিত করে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিস্থিতি অনেকটা এখন এরকমই। যাত্রীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন, উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছেন তাদের ফ্লাইটগুলোকে আদৌ ছেড়ে যাবে কি যাবে না। অনেকে আছে যে এখনও জানতে পারেনি তাদের ফ্লাইটটা আসলে যাবে কি না নির্দিষ্ট গন্তব্যে। তারা ফ্লাইটের আসলে নির্ধারিত সময়ের অনেক আগে এসে এয়ারপোর্টে অপেক্ষা করছেন, কিন্তু তারা সেই বিষয়ে কোনো আপডেট পাচ্ছেন না। তারা বারবার ডিসপ্লে বোর্ডের দিকে তাকাচ্ছেন এবং জানার চেষ্টা করছেন যে তাদের ফ্লাইটটি আসলে কখন ছেড়ে যাবে বা আদৌ ছেড়ে যাবে কিনা। তো আমরা বেশ কয়েকজন জাতির সাথে কথা বলেছিলাম, তাদের সবার বক্তব্য প্রায় একই রকম। এবং অনেকে আছে যারা কানেক্টিং ফ্লাইটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে কানেক্টিং ফ্লাইট হয়ে অন্য আচ্ছা এখানে অনেক যাত্রী আমরা দেখতে পেয়েছি যে বাহরাইন বা অন্যান্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ থেকে কানেক্টিং ফ্লাইট হয়ে বিকল্প গন্তব্যে যাবেন। সে সকল যাত্রীরাও কিন্তু আসলে বিপদে পড়েছেন, কারণ তারা মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল হওয়ার ফলে তারাও কিন্তু আসলে তাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারছে না। তো মোটামুটি এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে সবশেষ।